আমরা সায়েন্স ফিকশন মুভির মতো দেখলাম। খাঁ করতে থাকা বড় বড় শহর, লকডাউনে লন্ডন, নিউ ইয়র্ক, দিল্লি, সাংহাই, ঢাকা। কোভিড-19-এর এই অতিমারির ফলে সব যেন রাতারাতি বদলে গেল। চোখের সামনে দেখছি সারা পৃথিবীব্যাপী লাখ লাখ মানুষ মারা যাচ্ছে, ভেঙে পড়ছে স্বাস্থ্য ব্যবস্থা। যদি বলি কোভিডের এই বিপর্যয় আগামীতে জলবায়ু পরিবর্তনের ফলে যা ঘটতে যাচ্ছে তার তুলনায় কিছুই নয়। আমাদের হাতে এখন যথেষ্ট প্রমাণ আছে যে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের হার আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। গড় তাপমাত্রা বাড়ছে, মেরুর বরফ গলে যাচ্ছে, বন্যা, খরা, দাবানল, ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হচ্ছে। আশু ব্যবস্থা না নিলে সবকিছু আমাদের আওতার বাইরে চলে যেতে পারে খুব দ্রুত। অথচ বিশ্বব্যাপী এ নিয়ে এখনও তেমন কোনো সচেতনতাই দেখা যাচ্ছে না। আমরা জানি যে এই জলবায়ু পরিবর্তন বা জলবায়ু বিজ্ঞান কোনো সহজ বিষয় নয়, কারণ আমাদের প্রকৃতি খুব জটিল নিয়মে কাজ করে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে বিজ্ঞানীরা কিভাবে জানেন যে পৃথিবীর জলবায়ু এক ভয়াবহ দিকে মোড় নিচ্ছে? আর তাছাড়া জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়ন বলতে আসলে কি বোঝায়? এর পিছনে আমাদের মানে মানুষের অবদানই বা কতটুকু? আমাদের পৃথিবীতে তো 450 কোটি বছর ধরেই জলবায়ু পরিবর্তন ঘটে আসছে। তাদের সাথে এবারের পরিবর্তনের পার্থক্যটাই বা কোথায়? আসুন আজকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর জেনে নেই থিঙ্কের বন্ধু, আমেরিকার জ্যাকসনভিল ইউনিভার্সিটির ইমার্জেন্সি ম্যানেজমেন্টের প্রফেসর এবং ডিপার্টমেন্টের প্রধান ডক্টর তানভীর ইসলামের কাছ থেকে। আলোচনায় ঢোকার আগে একটা ছোট্ট অনুরোধ, আমাদের ভিডিও প্রকাশের সাথে সাথে নোটিফিকেশন পেতে নিচের সাবস্ক্রাইব বাটনে এবং বেল আইকনটিতে ক্লিক করুন। জলবায়ুর সবগুলো মডেল পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে যে গত প্রায় 10-12 হাজার বছর ধরেই আমাদের পৃথিবী ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে। এতদিন ধরে তাপমাত্রা খুব ধীরে ধীরে বাড়লেও এই 18 শতক থেকে মূলত এভাবে এত ঊর্ধ্বগামিতার শুরু, এবং তখন থেকেই তাপমাত্রা বৃদ্ধির হার ছাপিয়ে গেছে অতীতের সব রেকর্ডকে। এই দেখুন না, রেকর্ড রাখতে শুরু করার পরে পৃথিবীব্যাপী গত দশকের তাপমাত্রা ছিল সবচেয়ে গরম। আবার দেখুন কি হারে বেড়েছে তাপমাত্রা 18 শতাব্দী পর্যন্ত, আর তারপর থেকে কত দ্রুত হারে তা বৃদ্ধি পেতে শুরু করে। তৈরি হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট, যা ধরে রাখছে সূর্যের তাপ, আর তার ফলে বেড়ে যাচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা। কিন্তু এই গ্রিন হাউস ইফেক্ট ঠিক কিভাবে কাজ করে? গ্রিন হাউস বলতে বোঝায় কাঁচ বা স্বচ্ছ পলিথিন দিয়ে ঢাকা ঘর, যেখানে তাপ আটকে যায়। পৃথিবীকে ঘিরে তো আর কাঁচ নেই, আছে ঘন বায়ুমণ্ডল, যাতে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্পের মতো গ্রিন হাউস গ্যাসগুলো আটকে পড়ে। দিনের বেলা সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে তার খানিকটা পৃথিবী শুষে নেয়, আবার রাতের বেলা তা বিকিরণ করে। এই বিকিরিত তাপের কিছুটা ওই যে গ্রিন হাউস গ্যাসগুলোর কথা বললাম তাদের চাদরে আটকা পড়ে যায়, আর তার ফলে তাপমাত্রা বাড়তে থাকে, আর একেই বলে গ্রিন হাউস প্রভাব। এই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ যত বাড়ছে ততই আনুপাতিক হারে বাড়ছে উষ্ণায়নও। তবে এটা ঠিক যে এই জলবায়ু পরিবর্তন কোনো নতুন ব্যাপার নয়, এটা আমাদের প্রকৃতির একটি স্বাভাবিক এবং সহজাত প্রক্রিয়া। সবসময় কিন্তু আমাদের পৃথিবীর তাপমাত্রা উঠানামা করেছে। দীর্ঘ সময় ধরে পৃথিবী কখনো উষ্ণ ছিল, আবার কখনো ঠান্ডা বরফ যুগ ছিল। পৃথিবীতে এই পর্যন্ত বিভিন্ন সময়ে অন্তত 5টি দীর্ঘ বরফ যুগের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে, যখন পৃথিবীর তাপমাত্রা ছিল অনেক নিচে, আবার কখনো মেরুতে কোনো বরফের অস্তিত্বই ছিল না। অবিশ্বাস্য শোনালেও সত্যি যে আজকে আমরা যে বরফে ঢাকা অ্যান্টার্কটিকা মহাদেশ দেখি তা একসময় ছিল বিশাল এক ক্রান্তীয় বনাঞ্চল। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে জানি আজকে পৃথিবীর যে উষ্ণায়ন দেখছি আমরা তা স্বাভাবিক সেই প্রাকৃতিক জলবায়ু পরিবর্তনেরই ধারাবাহিকতা নয়? এতে আসলেই আমাদের আতঙ্কিত হওয়ার কারণ আছে। সেটা বোঝা সম্ভব শুধুমাত্র পৃথিবীর অতীতের লক্ষ কোটি বছরের জলবায়ুর ইতিহাস সম্পর্কে জানতে পারলে এবং তার সাথে এখনকার বৈশ্বিক উষ্ণায়নের হারের তুলনা করতে পারলে। আর বিজ্ঞানীরা ঠিক তাই করছেন। গ্রিনল্যান্ড বা অ্যান্টার্কটিকায় হিমবাহের গভীরে আটকে থাকা বুদবুদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ থেকে এখন আমরা অতীতের তাপমাত্রা কেমন ছিল তা নির্ধারণ করতে পারি।
তা থেকেই দেখা যাচ্ছে নিকট অতীতে, মানে এই তো ২৬ লক্ষ বছর আগে শুরু হওয়া প্লাইস্টোসিন যুগের পুরোটা সময় ধরে বরফে ঢাকা ছিল অ্যান্টার্কটিকা, ইউরোপ, উত্তর এবং দক্ষিণ আমেরিকা, আবার ওদিকে এশিয়ারও বড় একটা অংশ, যার অংশবিশেষ এখনও রয়ে গেছে গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকায়। এই প্রতিকূল পরিবেশে মানুষ ছিল যাযাবর এবং শিকারী সংগ্রাহক। আজ থেকে আনুমানিক ১২,০০০ বছর আগে হোলোসিন যুগে যখন পৃথিবী উষ্ণ হতে শুরু করলো, তখন ঠান্ডা পরিবেশে অভ্যস্ত ম্যামথ, উলি পশমে ভরা রাইনোসরাসের মতো অনেক প্রাণী নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু মানুষের জন্য সময়টা ছিল আশীর্বাদের মতো। কৃষিকাজের উৎপত্তি সহ সব সভ্যতার সূচনা সেই যুগেই। তবে হলোসিন যুগেও তাপমাত্রা ওঠানামা করে, যেমন ১৩০০ থেকে ১৮৫০ সাল পর্যন্ত পৃথিবী, বিশেষ করে ইউরোপ খুব ঠান্ডা ছিল। গড় তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছিল। তারপরে হিসেব করে দেখা যাচ্ছে শিল্প বিপ্লবের পর থেকে এই যে ১৮০০ শতক থেকে যে তাপমাত্রাটা বৃদ্ধি পেতে শুরু করেছে, তার হার অতীতের যে কোনো রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এই তো ২০২০ সালেই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছিল ১০ লক্ষ ভাগের ৪১৭ ভাগ, যা গত ১০ লক্ষ বছরের ইতিহাসে সবচাইতে বেশি। এই আকস্মিক বৃদ্ধির হার বোঝার জন্য কারো বিজ্ঞানী হওয়ার প্রয়োজন পড়ে না, এবং এর জন্য দায়ী যে আমরাই, সে নিয়েও কিন্তু এখন আর কোনো সন্দেহের অবকাশ নেই। এর পিছনে প্রধান কারণ আজকের পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার মুনাফা কেন্দ্রিক অনিয়ন্ত্রিত শিল্পায়ন, তথাকথিত উন্নয়ন। সেই শিল্প বিপ্লবের সময় থেকে ব্রিটেন এবং আমেরিকার মতো দেশগুলোতে যে ব্যাপক শিল্পায়ন, যানবাহন এবং কলকারখানায় জীবাশ্ম জ্বালানির যথেচ্ছ ব্যবহার শুরু হয়েছিল, তা পরবর্তীতে বাকি ইউরোপে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তেও ছড়িয়ে পড়ে। সেই সাথে পাল্লা দিয়ে গত ১০০ বছরে পৃথিবীর জনসংখ্যা বেড়েছে প্রায় ৩ গুণ, বেড়েছে কৃষি এবং পশু খামার, কাটা হয়েছে অসংখ্য বন জঙ্গল, যা কিছুটা হলেও কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিতে পারত। আমাদের জীবজগতের টিকে থাকার জন্য নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন। সমস্যা হচ্ছে আমরা তাপমাত্রার এই ভারসাম্য নষ্ট করে ফেলেছি গত কয়েকশো বছরে। আকস্মিকভাবে কার্বন ডাইঅক্সাইড বাড়ার ফলে ভেঙে গেছে পৃথিবীর জটিল কিন্তু স্বাভাবিক এবং প্রাকৃতিক জলবায়ু চক্রটি। আমাদের আধুনিক জীবনযাত্রার কারণে গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়ে যত দ্রুত গতিতে এখন বৈশ্বিক উষ্ণায়ন ঘটছে, তা মানব ইতিহাসে আর কখনো ঘটেনি। এর ফলে ঘূর্ণিঝড়, বন্যা, খরা, দাবানল, তুষার ঝড়, দূষণসহ পরিবেশের উপর যে বিরূপ প্রভাব বাড়ছে, তার নমুনা তো আমরা এখন চারপাশেই দেখতে পাচ্ছি। গত ৫ বছরে আটলান্টিক মহাসাগরে সবচেয়ে শক্তিশালী ৭টি বড় ক্যাটাগরি ৫ মাত্রার হারিকেন বা ঘূর্ণিঝড় হয়েছে। দাবানল ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ায়, সাইবেরিয়াতে। যে হারে মেরুর বরফ গলতে শুরু করেছে, তা ক্রমশ বাংলাদেশের মতো উপকূলবর্তী নিচু অঞ্চলের দেশগুলোর জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। যেহেতু মানুষের তৈরি অ্যানথ্রোপোজেনিক কারণে এই পরিবর্তন হয়েছে, বিজ্ঞানীরা বলছেন আমরা এখন আর হোলোসিন যুগে নেই, নতুন একটা যুগে প্রবেশ করেছি, যার নাম অ্যানথ্রোপোসিন যুগ। এখন আমাদের এই ছোট্ট গ্রহটাকে রক্ষা করার একটাই উপায়, অতি সত্বর এই মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের হার কমানো, বৈশ্বিক উষ্ণায়নের হ্রাস টেনে ধরা এবং দ্রুত হারে বাড়ন্ত কার্বন ডাইঅক্সাইডের মাত্রা নামিয়ে আনার চেষ্টা করা। জানি আপনারা অনেকেই ভাবছেন এটা তো মুখের কথা নয়, এর পিছনে আছে ঐতিহাসিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিশাল সব কারণ এবং এজেন্ডা। হ্যাঁ, কথাটা ঠিক, তবে সেই সাথে এও ঠিক যে সময় বড্ড দ্রুত ফুরিয়ে আসছে। এখনই সচেতন না হলে এবং জরুরি ভিত্তিতে সব স্তরে ব্যবস্থা নিতে না পারলে বড্ড দেরি হয়ে যাবে। তাই থিঙ্কের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা আরও বেশ কিছু ভিডিও বানানোর পরিকল্পনা করেছি। মনুষ্যজনিত কারণে বৈশ্বিক উষ্ণায়ন কিভাবে হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের মাত্রা এবং মেরুর বরফ গলার পরিমাণ কতটা বাড়ছে, এভাবে গলতে থাকলে বাংলাদেশের মতো উপকূলবর্তী নিচু জায়গাগুলোর ভবিষ্যৎ কী হবে এবং আমাদের করণীয় কী, এই সব কিছু নিয়ে বিস্তারিত